আমিনা বেগমকে এই লোকে হাজির হতে দেখে সবার চোখ তো এক প্রকার ছানাবড়া। আয়রাতের বন্ধু মহলের সবাই সমালোচনা করা শুরু করে দিয়েছে। ওরা সবাই আমিনা বেগমকে এত বছর ধরে চেনে, তারা কেউ কখনো এমন ভারী সাজসজ্জায় দেখেনি ওনাকে। সব সময় সাদামাটার লোকে হাজির হয়েছে সব জায়গায়। কিরণের তো এক প্রকার টাসকি খাওয়ার মনে হচ্ছে চোখে সর্ষে ফুল দেখছে সে। তারপর একদিন আমিনা বেগমের দিকে তাকিয়ে বলেই ফেলল, এত পুরাই বলিউডের কঙ্গনা রানাওয়াত রে। তখন লিজা বলল, না না, এ হলো বাংলা সিনেমার বেন্দু মাসে। ধুর, তোরা কেউ সঠিক বলতে পারলি না, বলল ফাহিম। যিনি আমরা যখন ভুল বলেছি তাহলে তুই বল সঠিকটা কি? ওসব কঙ্গনা টঙ্গনা কেউ নয়, উনি হচ্ছেন শিকদার বাড়ির লেডি ভিলাইন মিসেস শিকদার। কথাটা তুই ভুল কিছু বলিসনি, দেখলে এমন চোখে তাকায় মনে হয় কলিজার পানি শুকাইয়া গেল। সেই জন্যই তো তোদের বাড়ি আসলে সবসময় হাতে একটা করে বোতল সঙ্গে করে আনি। কথা শেষে কিরণ নিজের জীবন নিজে কামড় বসালো। এই ভেবে যে কি বলে ফেলল। কিরণ নিজের মুখের কথাটুকু শেষ করার সঙ্গে সঙ্গে আয়রাত ও ফাহিম দুজনেই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকালো। তারপর বলল, ও তার মানে এটাই হলো আমাদের বাড়ি আসলে মিস লেডিয়ানের কারণ। আজ জানতে পারলাম তুই ছেলে হয়ে মামুনিকে এতটা ভয় পাস। কেন, তুই মেয়ে হয়ে পাস না? আয়রাত বলল, পাই, তবে একটু একটু, তোর মতো এতটাও বেশি না। কই একই ব্যাপার, তুই মেয়ে হয়ে পাস না আর আমি ছেলে হয়ে পাই। শালা, এই জন্যই তো তোর গার্লফ্রেন্ড চোটে না। দিলি তো অমনি খোটা দিয়ে দিলি। হ্যাঁ দিলাম, 100 বার দিব। দিব না কেন শুনি? ভালোই তো দি, যত পারিস দে, আমি তবুও প্রেম করব না। আচ্ছা, তোর প্রেম করতে না চাওয়ার কারণটা বল। বলবো না। আই থিঙ্ক তোর মেশিনের প্রবলেম আছে। হোয়াট? ইয়া ব্রো, এটা একদম ঠিক, নাইলে তুই এমন করতি না। আর এই বয়সের ছেলে মেয়েরা কখনো প্রেম করতে চাইবে না, এটা মানা ইম্পসিবল। ওকে চল আমার সঙ্গে বাথরুমে। তারপর কিরণ ফাহিমের হাত ধরে টান দিল বাথরুমে নিয়ে যাওয়ার জন্য। আমি বাথরুমে যাব কেন? তোর দরকার থাকলে তুই যা, তুই না গেলে আমার মেশিনের অবস্থা দেখাবো কাকে? ফাহিম একটু মস্করা করে ঠাট্টার ছলে বলে উঠল, তোর ওই অকেজো মেশিন দেখার ইচ্ছে নেই আমার রে। ফাহিমের কথা কর্ণগোচর হতেই কিরণ ক্ষোভে ফেটে পড়ল। তীব্র রাগের মাথায় মুখে বিশ্রী ভাষায় এনে উত্তর করল, শালা মদার চুপ, তোর মতো 100 জনকেও কাঁপিয়ে ফেলার মতো ক্ষমতা আছে আমার মেশিনের। ওয়াক্থু, তুই কি লেসবিয়ান নাকি? তুই আমার সাথে ইয়ে করলে সোসাইটি তোরে কি উপাধি দিব ভাই? তোর সোসাইটি তুই তোর চিপার ইয়ের মধ্যেই ঢুকাই রাখ শালা। তারপর আবার দাঁতের দাঁত পিষে বলল, বিশ্বাস কর, তুই যদি ছেলে না হয়ে মেয়ে হইতেই তাহলে তোর সতীত্ব আজ আমার হাতেই হরণ হতো। ফাহিম চোখ পিটপিট করে একটু ভয় পাওয়া ব্যাস ধরে আমতা আমতা করে শোধালো, কি করতি তুই? কিরণ কণ্ঠ নিরেট রেখে জবাব দিল, রেপ করতাম তোকে। কিরণের কথা শুনে ফাহিম 2 হাত দিয়ে নিচের মুখমণ্ডল আড়াল করে বলে, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ভাই, এ তুই কি শোনালি? এই লজ্জায় তো আমার দুর্বা ঘাসে গলায় দড়ি দেওয়া উচিত। এই মুখ আমি কারে দেখাই? শুনছুকো সবাই, আমার মুখেও দেখো না বলেও চিৎকার করে উন্মাদের মতো হাসতে লাগলো। ওদের 2 বন্ধুর এমন খুনসুটি দেখিয়ে ওরা 3 মিলে কুটি কুটি হয়ে যাচ্ছে। হাসতে হাসতে তাদের তো মাটকে যাওয়ার জোগাড় প্রায়। এভাবে হাসি খুশিতে ভরে থাকুক তাদের বন্ধুত্বর জীবন। আমিনা বেগম নিচে নেমে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল, দেখে নিল সবাই এখানে উপস্থিত আছে কিনা। তিনি সবাইকে এখানে উপস্থিত দেখে বলল, গাড়ি চলে এসেছে, তোমরা যে যার মতো করে গাড়িতে উঠে পড়ো। কিন্তু হ্যাঁ, ছেলেরা আলাদা গাড়িতে যাবে, মেয়েরা আলাদা গাড়িতে যাবে। ওখানে গিয়ে সবাই ভদ্র ও শালীনভাবে থাকবে। ওনারা অনেক বেশি ম্যানারেবল মানুষ। ওখানে গিয়ে কেউ কোনো রকম ঝামেলা পাকাবে না। এবার সবাই যেতে পারো। এই মহিলা বিয়ে বাড়ি যাচ্ছে নাকি ভোট প্রচারের স্বার্থে জনগণকে ভাষণ দিচ্ছে কিছুই বুঝি না। এত দূর থেকে বকবক না করে কাছে গিয়ে জিজ্ঞেসা করলেই তো পারিস। আমার থাপ্পড় খাওয়ার শখ জাগে না রে বোন, তাহলে নিচের মুখটা বন্ধ রাখ, শালা মেশিনলেস কথাকার। কিরণ নিচের মুখ খুলে ফাহিমকে কিছু বলতে যাবে, ঠিক তখনই নীলিমা বেগম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওমা এ কি ফাহিম, তুই এখনো তৈরি হোসনি? সবাই তো এখন বেরিয়ে পড়ছে, যা গিয়ে তাড়াতাড়ি। এই তো মা হয়ে গেছে, শুধু ব্লেজারটা পরলেই হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি চলে গেলাম কিন্তু। আচ্ছা। নীলিমা বেগম বাইরে চলে গেলেন, সঙ্গে আরো কিছু আত্মীয় স্বজন বেরিয়ে গেল। আয়রা তো বেরিয়ে যাওয়ার সময় লিজাও জিনিয়াকে বলল, তোরা যা, আমি একটু আসছি। কই যাবি তুই? আরে জানা, আমি একটু ওয়াশরুম যাব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু, আর আমরা 3 জন একসঙ্গে বসবো কিন্তু, বলে দিলাম। এই বলে ওরা দুজন ও বাড়ি থেকে বেরিয়ে গেল। আয়রাত প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। এসে দেখলো সেখানে কেউ নেই। বাড়ি একদম পুরো ফাঁকা, শুনশান বিরাজমান। সবাই বেরিয়ে গেছে। তাই আয়রাত তো বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই হঠাৎ কেউ একজন তার হাত ধরল।
ভয় পেয়ে তাৎক্ষণিক পেছন ফিরে তাকালো। আয়রাত চেয়ে দেখলো আমিনা বেগম তার হাত ধরে আছে। এমন সময় আমিনা বেগম তার পর তাকে দাঁড়ানোর কারণটা ঠাহর করতে উঠতে পারল না। আয়রাত বিষয়ে সূচক দৃষ্টিতে আমিনা বেগমের দিকে তাকিয়ে রইলেন। আমিনা বেগম এতক্ষণ চুপ থেকে রাশভারী কণ্ঠে আয়রাতকে শুধালো, কোথায় যাচ্ছিস তুই? আমিনা বেগমের এমন প্রশ্নে আয়রাতের ফ্রুজুরা খানিক কুঁচকে এলো। ওর বোধগম্য হলো না এমন প্রশ্নের মানে। বাড়ির সবাই জানে এখন তারা কোথায় যাচ্ছে, তাহলে আমিনা বেগমের এমন প্রশ্নের মানে কি? আয়রাতের ছোট্ট মস্তিষ্কে ঠুকলো না। আয়রাত আমিনা বেগমকে প্রশ্ন করলো, কোথায় যাব মানে? সেটাই তো জিজ্ঞাসা করছি, কোথায় যাচ্ছিস তুই? কেন মামুনি, আজ তো ইতিহাপুর বহুবার, তাই আমরা সকলেই ওখানে যাচ্ছি। তুমি তুমি জানো না? জানি, তবে ওখানে যাওয়ার পারমিশন তোকে কে দিল? আমি দিয়েছি। আয়রাত, না, কিন্তু বারণ তো করনি মামুনি। আমিনা বেগম আয়রাতের দিকে চোখ রাঙিয়ে বললেন। আবার মুখের উপর বড় বড় কথা বলে। আয়রাত চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুঝতে পারলো এখন তার কপালে অপমান ছাড়া আর কিছুই নেই। আমিনা বেগম আবারও বললেন, তোকে বলেছিলাম না নির্ঝর দেশে ফিরলে তোকে ওর সামনে না যেতে? সেই আবার কুকুরের মতো ওর সামনে সামনে ঘুরে বেড়াচ্ছিস। লজ্জা নেই? বেহায়া মেয়ে কোথাকার, নাকি লাজ লজ্জা একেবারে ডুবাই ধুয়ে এসেছিস? শোন, তোকে শেষবারের মতো বলছি, আমার ছেলের থেকে দূরে থাকবি, নইলে তোর এমন অবস্থা করব লোকের সামনে মুখ দেখাতেও লজ্জা পাবি। নির্ঝর আমাকে বলে দিয়েছে তুই যেন ওর সামনে বেশি ঘুরঘুর না করিস। আজ বাদে কাল ডিভোর্স হয়ে যাবে জেনে এখন থেকেই আমার ছেলেকে সিরিয়াস করা শুরু করে দিয়েছিস। কি আর করবি বল? মায়ের মেয়ে না, মাও যে রাস্তায় গিয়েছে তুইও তো সেই রাস্তাতেই তো যাবি। কিন্তু সেইটা আর হবে না। আমি থাকলে তোর ছায় আমার ছেলের ওপর মারাতেও দিব না। আর তাছাড়াও তোদের ডিভোর্সের ব্যাপারে আজ সকালেই নির্ঝরের সঙ্গে আমার কথা হয়েছে। ও জানিয়েছে এইসব বিয়ের তোড়জোড় মিটে গেলেই তোদের ডিভোর্সটাও হয়ে যাবে। তারপর তিনি একটা জোরে নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর তিনি যাবার আগে আরো বলল, যাই হোক, বাড়িতে রেখে যাচ্ছি বলে সারাদিন আবার শুয়ে বসে দিন কাটাস না। একটু এদিক ওদিক চোখ কান খোলা রাখিস। তারপর আমিনা বেগম চলে গেলেন। আমিনা বেগম বেরিয়ে যেতে আয়রাত অশ্রুসিক্ত নয়নে চোখ তুলে মেইন গেটের দিকে তাকালো। তার চোখ জোড়া জলে টইটম্বুর হয়ে আছে। তার গাল বেয়ে কয়েক ফোঁটা লোনা জল গড়িয়ে পড়লো। আয়রাত কাঁদছে, কিন্তু কোনো শব্দ নেই। চাপা কান্না আর বুক ফাটা হাজারো আহাজারিতে ভরে উঠেছে তার ছোট্ট কোমল হৃদয়। কিন্তু সেই চাপা কান্না কেউ দেখল না, সবার অগোচরেই রয়ে গেল। মানুষ ছাড়া যেমন গ্রহ মূল্যহীন, ঠিক তেমনি বাবা মা ছাড়া সন্তানরাও মূল্যহীন। তাদের কেউ মূল্যায়ন করে না। তাদের কোনো ভালো লাগা বা খারাপ লাগার কোনো দাম নেই। তাদের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই। প্রকৃত পক্ষে তারা শুধু মানুষের প্রয়োজন আর আকাঙ্ক্ষা মেটাতে ব্যবহৃত হয়। একে একে সকলে গাড়ির মধ্যে উঠে পড়ল। ইতিমধ্যে কয়েকটি গাড়ি চলতে শুরু করেছে। পেছালা পাকা রাস্তায় আমিনা ও নীলিমা বেগম দুজনে একই গাড়িতে উঠে বসল। নির্ঝর বারবার হাত ধরে দিচ্ছে আর বিরক্তিতে চোখ মুখ কোঁচকাচ্ছে। ও মূলত জাহিদের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরে এসে হাজির হলো নির্ঝরের সামনে। অতঃপর তারা দুজনেই গাড়িতে উঠে বসলো। সর্বশেষ বাড়ি থেকে দুজনে মিলে একসঙ্গে বের হলো বাড়ির বড় সাহেব ও ছোট সাহেব। ছোট ভাই হুইল চেয়ারে করে অসুস্থ বড় ভাইকে নিয়ে আসছেন। কেমন মায়াময় সেই দৃশ্য। তাদের পোশাক আশাক দুজনেরই একই রকম, সাদা রঙের পাঞ্জাবির সঙ্গে স্বর্ণের অলংকার। ছেলেদের যদিও স্বর্ণের জিনিস পরতে নেই, তবুও তাদের দুজনেরই গলায় স্বর্ণের মোটা চেইন, এক হাতে স্বর্ণের হাত ঘড়ি, অন্য হাতে স্বর্ণের ব্রেসলেট, সাথে চোখে চিকন ফ্রেমের স্বর্ণের চশমা। এই আধুনিক যুগে এসেও কেমন একটা পুরনো যুগের ঐতিহ্য বহন করে এই শিকদার বাড়ি। নির্ঝর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কয়েক বছর পর তার বাবা খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন। ওনাকে হসপিটালে ভর্তি করলে ডক্টর জানায় লাইফ রিস্ক আছে। অনেক সময় ধরে চিকিৎসাধীন থাকার পর তিনি বেঁচে ফিরেন, কিন্তু তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। যাক, এত শত বিদেশি ডাক্তার দেখিও সারানো সম্ভব হয়নি। তখন থেকেই এই শিকদার বাড়ির ব্যবসা সামলাচ্ছে আমিনা বেগম ও লাবিব শিকদার দুজনে মিলে। তিনি এই পরিবারের জন্য কত শত স্যাক্রিফাইস করেছেন। নিজের চোখেই দেখেছে ব্যবসার পেছনে তার বাবা কতটা কঠোর পরিশ্রম করেছে। এইসব ভেবে নির্ঝরের চোখের কোণে কয়েক ফোঁটা অশ্রুর দেখা মিলল, কিন্তু তা সবার অগোচরেই সে ছেড়ে ফেলল। নির্ঝর বিদেশ থেকে ফিরে তার বাবার সঙ্গে দেখা হয়নি। নির্ঝর একবার দেখা করতে গিয়েছিল, কিন্তু তার বাবা ঘুমোচ্ছিল, তাই ও আর ডিস্টার্ব করে নিয়ে দ্বিতীয়বার দেখা হলো তার বাবার সঙ্গে। তার বাবা সবসময় ঘরেই থাকে, বাইরে খুব একটা বেরোয় না। গাড়ির ভেতরে জানলার পাশে ভেজা চোখে তাকিয়ে আছে তাদের জন্মদাতা হাসান শিকদার। তিনি দুই ছেলের এত গভীর সম্পর্ক দেখে খুব আনন্দিত হলো। এই বৃদ্ধ বয়সে ক্লান্ত চোখ জোড়া যেন আজ শান্তি পেল। একজন বাবার থেকে
আর কি বা চায়, সারা জীবন অটুট থাকুক তাদের দুই ভাইয়ের এমন নিবিড় সম্পর্ক। তিনি গাড়ির ভেতর থেকে দুহাত তুলে দুই ছেলের জন্য মন খুলে আল্লাহর কাছে দোয়া করলেন। এইদিকে দাদু কেমন দোয়া করতে দেখে নির্ঝর ঠাট্টা সুরে তার দাদুকে বলে উঠল, সব দোয়া ছেলেদের করে শেষ করে দিলে হবে? নাতি নাতনিদের জন্য তো কিছু রাখতে হবে নাকি? হাসান সাহেব জবাবে বললেন, আছে রে আছে, তোদের জন্যও আছে। অবশেষে সবাই যে যার গাড়িতে উঠে বসলো। এইদিকে লিজা ও জিনিয়া ছটফট করছে আয়রাতের জন্য। সেই যে বলল 5 মিনিটে আসছি, এখনো তো এলো না। এখন কি হবে রে লিজা? ঠ্যাং হবে আমার, এখন ওকে ফেলে আমরাও গাড়িতে চলে যাব। এমন অলক্ষণে কথা বলিস নি রে, ওরে স্যার আমরা অপূর্ণ রয়ে যাব। জিনিয়ার কথা কানে প্রবেশ করা মাত্রই লিজা ওর দিকে চোখ বাঁকিয়ে তাকালো, তারপর বলল, সারাদিন নাম নিয়ে লটর পটর করো আর ওরে ছাড়া অপূর্ণ লাগে? ঢং দেখলে আর বাঁচি নে। আমাকে দেখো অপূর্ণ হলো মামি, না আছে একটা বয়ফ্রেন্ড আর নাইলো আয়রাত। তারপরে লিজা ওর হ্যান্ডব্যাগ থেকে ফোনটি বের করে আয়রাতের নাম্বারে কল দিল। আয়রাত ড্রয়িং রুমের সোফার নিচে বসে দু হাঁটুর মাঝে নিজের মুখশ্রী আড়াল করে কান্না করছিল। হঠাৎ ফোনের রিংটোনে ও মুখ তুলে পাশে থাকা ফোনটির দিকে তাকালো, দেখলো লিজা কল দিয়েছে। আয়রাত হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে দ্রুতই ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে শোনা গেল লিজা চেঁচেমেচি, কিরে তোর এত সময় লাগে? তুই যে বললি 5 মিনিটে আসছি, তোর 5 মিনিট এখনো হয় নাই, শীঘ্রই এখানে হাজির হ। গাড়ি ছেড়ে দিল বলে। আয়রাত ঠিক ভেবেছিল ওরা তার জন্যই অপেক্ষা করছে, কিন্তু ওর কি আর সেই কপাল আছে? পুরো কপাল নিয়ে জন্মগ্রহণ করেছে সে, এসব ওর ভাগ্যে নেই। আয়রাত ওর জীবন নিয়ে একটা আফসোসের সুরে তাচ্ছিল্য করে হাসলো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যেতে পারবো না রে, তোরাই যা। লিজা তড়িৎ গতিতে শুধালো, যেতে পারবে না মানে? কেন? হঠাৎ কি হলো তোর? তোর কথা এমন শোনাচ্ছে কেন? আসলে একটু সমস্যা হয়ে গেছে বুঝলি, সেই জন্য আমি যেতে পারবো না রে, তোরাই যা। তোর আবার এই সময় কি সমস্যা হলো? কই আগে তো বললি না আমাদের। হাই আয়রাত মিহি কণ্ঠে জবাব দিল, আগে তো হয়েছিল না তাই বলিনি। ফাইজলামো না করে বল, কি হয়েছে? যাবি না কেন? পিরিয়ড হয়েছে আমার। পাগল পেয়েছিস আমাদের? তোর না কিছুদিন আগে শেষ হলো? হ্যাঁ, কিন্তু এত আগে হওয়ার কারণটা বুঝতে পারছি না, খুব পেইন হচ্ছে। আমি যেতে পারবো না রে। তাহলে আমরাও যাচ্ছি না, গাড়ি থেকে নেমে পড়ছি। তুই না গেলে আমরা কি করব? আয়রা তোদের বোঝাতে লাগলো, দেখ আমি যাচ্ছি না, এখন যদি তুই না যাস তাহলে ফাহিমের খারাপ লাগবে, বলবে ওরা কেউ আসেনি। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি একটু অসুস্থ তাই যেতে পারলাম না, ব্যাস মিটে গেল। আয়রা তোদের কোনো রকম বুঝিয়ে বাসে ফোনটা রেখে দিল। ওইদিকে ওরা দুজন মনমরা হয়ে নিজেদের গন্তব্যস্থলের দিকে রওনা দিল। আয়রাত ফোন রেখে নিজের রুমে এসে চলে গেল তার ছোট্ট বারান্দায়। পাশ থেকে একটি চেয়ার টেনে বসলো, তার চোখই দূর আকাশে আগুনের ছলকানি দেওয়া সূর্যের দিকে। আয়রাত এক ধ্যানে সেই দিকে তাকিয়ে থেকে আনমনা হয়ে আওড়ালো, বিশাল আকাশের মাঝে তুমি যেমন একা, আমি ওই বিশাল পৃথিবীর মাঝে বড্ড একা।